প্রেমের সিনেমা দেখতে দেখতে সত্যিকারের প্রেম প্রস্তাব। আমি শিউরে উঠলাম যখন সে বলল, দিদি, আমাদের জীবনটাও এমন হতে পারে। আমি তোমাকে এভাবেই ভালোবাসি। ভাইবোন নয়, আমরা বিয়ে করি। তুমি আমার স্ত্রী হও, আমি তোমার স্বামী গু। ভাই ল্যাপটপে একটা রোমান্টিক সিনেমা দেখছিল। আমাকে ডাকল দেখতে। একটা মজার সিনেমা, এসো না দিদি, সে বলল। আমার কাজ ছিল, কিন্তু তার অনুরোধে বসলাম। সিনেমার গল্প ছিল দুই প্রেমিক প্রেমিকার। তারা দূরে কোথাও পালিয়ে যাচ্ছে। একটা প্রেমের দৃশ্য আসতেই ভাই হঠাৎ স্ক্রিন থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হল? থামালে কেন? এরপর সে আমার দিকে ফিরে এই কথাগুলো বলল। কম্পিউটার স্ক্রিনের নীল আলো আমার মুখে পড়ে রইল। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাই কি সত্যি এই কথা বলছে? নাকি আমি ভুল শুনেছি? তার চোখে তাকালাম। না, সে সম্পূর্ণ সিরিয়াস। তুমি কি বলছ? তুমি পাগল হয়ে গেছ নাকি? আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের দুই সন্তান, অভিজিৎ আর মালবিকা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মালবিকা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যা শুনেছি তা বিশ্বাস করতে পারছিলাম না। আমরা এক পরিবারে বড় হয়েছি, একসাথে খেলেছি, সবকিছু শেয়ার করেছি। হঠাৎ করে সে আমাকে এরকম প্রস্তাব দিচ্ছে। অসীম, তুমি জানো এটা কতটা ভুল? আমি কাঁপা গলায় বললাম। আমরা ভাইবোন। সায়ন্তিকা, আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। মনে নেই তোমার? বাবা-মা যখন তোমাকে নিয়ে এসেছিল আমি তখন ৪ বছরের গু। অসীম বলল। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলছে ও? আমি কি আদৌ তাদের রক্তের সম্পর্কের কেউ নই? কি বকছ তুমি? আমি মা-বাবার নিজের মেয়ে, আমি চিৎকার করে উঠলাম। না সায়ন্তিকা, তুমি জানো না সত্যিটা। আমি তোমাকে বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু মা-বাবা বারণ করেছিল। অসীম আস্তে আস্তে বলল। এই সময় আমার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে দেখি মা কল করছে। যেন সে জানতে পেরেছে এখন কি ঘটছে। হ্যালো মা, আমি কাঁপা হাতে ফোন ধরলাম। সায়ন্তিকা, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তোমরা এখনই হাসপাতালে আসো। খিমার কণ্ঠ উদ্বিগ্ন শোনাচ্ছিল। একদিকে অসীমের কথা আর অন্যদিকে বাবার অসুস্থতা, আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছিল। আমরা দ্রুত হাসপাতালে রওনা দিলাম। গাড়িতে অসীমের সাথে কোনো কথা হলো না। হাসপাতালে পৌঁছে দেখি বাবাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। মা দরজার বাইরে অপেক্ষা করছেন। আমাদের দেখে তার চোখে অশ্রু। কি হয়েছে বাবার? আমি জিজ্ঞেস করলাম। হার্ট অ্যাটাক। ডাক্তাররা দেখছেন, খিমা বললেন। ঘণ্টাখানেক পর ডাক্তার বেরিয়ে এলেন। অবস্থা এখন স্থিতিশীল। তবে আমরা তাকে কিছুদিন অবজারভেশনে রাখব। বাবার রুমে গিয়ে দেখি তিনি বিছানায় শুয়ে আছেন, অক্সিজেন মাস্ক লাগানো। আমাকে দেখে তার চোখে অদ্ভুত ভাব ফুটে উঠল। যেন তিনি কিছু বলতে চাইছেন। সেদিন রাতে বাসায় ফিরে আমি আর অসীম আবার একা হলাম। সায়ন্তিকা, আমি জানি এখন সময়টা খারাপ। কিন্তু তোমাকে সত্যিটা জানা দরকার। অসীম বলল। আমি মাথা নেড়ে সায় দিলাম। হয়তো এবার সত্যিটা জানার সময় হয়েছে। তোমার জন্ম হয়েছিল অন্য এক পরিবারে। তোমার আসল বাবা-মা ছিলেন বাবার বন্ধু। একটা ভয়ানক দুর্ঘটনায় তারা মারা যান যখন তুমি মাত্র ২ বছরের শিশু। বাবা-মা তোমাকে দত্তক নিয়েছিলেন। অসীম ধীরে ধীরে বলতে লাগল। এতদিন আমাকে কেউ বলেনি কেন? আমার চোখে পানি এসে গেল। তোমাকে আঘাত দিতে চাননি। আর মা-বাবা তোমাকে এতটাই ভালোবাসতেন যে তোমার কাছে তারাই তোমার আসল বাবা-মা গু। আমি নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুম আসেনি। সকালে উঠে দেখি আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। তোমার সত্যিকারের পরিচয় জানতে চাইলে আজ বিকেল ৪টায় পার্ক স্ট্রিটের কফি হাউসে আসো গু। মেসেজটা পড়ে আমার বুকের ভেতর ধরাস করে উঠল। কে পাঠালো এই মেসেজ? আমার সত্যিকারের পরিচয়? অসীমকে দেখালাম মেসেজটা। যাবে না। এটা কোনো ফাঁদ হতে পারে। অসীম উদ্বিগ্ন স্বরে বলল।
আমি জানতে চাই আমি কে। আমার সত্যিকারের বাবা-মা কারা ছিলেন। আর কেন তাদের ওই দুর্ঘটনা হয়েছিল আমি দৃঢ় কণ্ঠে বললাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাব। অসীম রাজি হল। বিকেল 4টায় আমরা কফি হাউসে পৌঁছলাম। আমি টেবিল নম্বর 7 বেছে নিলাম, যেটা জানালার পাশে। 10 মিনিট অপেক্ষা করার পর একজন বয়স্ক ভদ্রলোক আমাদের টেবিলে এলেন। সায়ন্তিকা, তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ। আপনি কে? আমি প্রশ্ন করলাম। আমি সুদীপ্ত মজুমদার, তোমার বাবার বন্ধু। আর তোমার গডফাদার? ভদ্রলোক বললেন। আমার আসল বাবা-মা সম্পর্কে আপনি কি জানেন? আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম। সুদীপ্তবাবু একটা পুরনো ফটো বের করলেন। এরা তোমার বাবা-মা, অনিন্দ ও সুমিতা চক্রবর্তী গো। ফটোতে একজোড়া সুন্দর দম্পতি, মাঝখানে একটি ছোট বাচ্চা। আমি নিজেকে চিনতে পারলাম সেই শিশুটিতে। ওদের সাথে কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। তোমার বাবা ছিলেন একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। তিনি একটা বড় রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছিলেন, যেটা অনেক প্রভাবশালী লোকের ক্ষতি করতে পারত। ও সুদীপ্তবাবু থামলেন। আর আমার বুক ধড়ফড় করছিল। একদিন তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা লরি তাদের গাড়ির সাথে ধাক্কা মারে। তোমার মা সেখানেই মারা যান। বাবা হাসপাতালে কয়েকদিন লড়াই করে মারা যান। দুর্ঘটনা ছিল না, তাই না? অসীম প্রশ্ন করল। সুদীপ্তবাবু মাথা নাড়লেন। না, সেটা হত্যাকাণ্ড ছিল। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি গিয়ে। তাহলে আমাকে কেন এখন খুঁজে বের করলেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ বিপদ আবার ফিরে এসেছে। তোমার বাবার গবেষণা, তার সব তথ্য প্রমাণ সব একটা পেন ড্রাইভে আছে। সেটা আমার কাছে ছিল, কিন্তু চুরি হয়ে গেছে গিয়ে। তার মানে? আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। তোমার পরিচয় কেউ জানতে পেরেছে। যারা তোমার বাবা-মাকে হত্যা করেছিল, তারা এখন তোমাকেও খুঁজছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কিন্তু কেন? আমি তো কিছুই জানি না। তারা ভাবছে তুমি সেই পেন ড্রাইভের কথা জানো, সুদীপ্তবাবু বললেন। আসলে তোমার বাবা একটা গোপন কোড রেখে গেছেন, যা শুধু তুমিই খুলতে পারবে। কি কোড? আমি কিভাবে খুলব? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। তোমার জন্মদিনের দিন তোমার হাতে একটা ছোট আংটি পরিয়েছিলেন তোমার বাবা-মা। সেটা এখনও তোমার কাছে আছে কি? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, মা বলেছিলেন এটা আমার জন্মদিনের উপহার। এটা আমার কাছেই আছে গি। বাড়ি ফিরে আমি আমার জুয়েলারি বক্স থেকে সেই আংটিটি বের করলাম। একটি ছোট্ট সোনার আংটি, তাতে লেখা গেস কি আমার নামের আদ্যাক্ষর, সায়ন্তিকা চক্রবর্তী। এই আংটিতে একটা মাইক্রোচিপ লাগানো আছে, সুদীপ্তবাবু বললেন যখন আমরা তাকে আংটিটা দেখালাম। এতে তোমার বাবার সমস্ত তদন্তের তথ্য আছে গি। কিন্তু এখন আমরা কি করব? অসীম প্রশ্ন করল। আমরা এই তথ্য সিবিআই এর কাছে নিয়ে যাব। কিন্তু তার আগে আমাদের নিশ্চিত হতে হবে কোন অফিসার বিশ্বাসযোগ্য। ও সুদীপ্তবাবু বললেন। সেই রাতে আমরা বাড়িতে ফিরছিলাম। গাড়ি চালাচ্ছিল অসীম। হঠাৎ আমরা লক্ষ্য করলাম একটা কালো এসইউভি আমাদের অনুসরণ করছে। অসীম, ওই গাড়িটা আমাদের ফলো করছে। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম। অসীম বাঁক নিল, গতি বাড়াল। কিন্তু এসইউভি আমাদের পিছু ছাড়ল না। ফোন করো পুলিশকে, অসীম চিৎকার করে বলল। আমি যখন ফোন বের করছি, ঠিক তখনই পেছন থেকে এসইউভি আমাদের ধাক্কা মারল। গাড়ি দুলে উঠল। অসীম কোনো ক্রমে নিয়ন্ত্রণ রেখে গাড়ি থামাল একটা পেট্রোল পাম্পের কাছে। সুদীপ্তবাবুকে ফোন করলাম। আমাদের পিছু নিয়েছে কেউ। তোমরা কোথায় আছো? তিনি জিজ্ঞেস করলেন। মধ্য কলকাতার পেট্রোল পাম্পে গিয়ে। আমি পুলিশের একজন বন্ধুকে ফোন করছি। তোমরা ওখানেই অপেক্ষা করো। 10 মিনিট পর পুলিশের গাড়ি এসে পৌঁছল। কিন্তু এসইউভি ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। পরদিন সকালে আমরা সুদীপ্তবাবুর বাসায় গেলাম। সেখানে একজন পুলিশ অফিসার আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমি ইন্সপেক্টর অভিজিৎ রায়। সুদীপ্তবাবু আমাকে সব বলেছেন। তিনি আমাদের সাথে হ্যান্ডশেক করলেন। ইন্সপেক্টর রায় আংটিটি পরীক্ষা করলেন। এটাকে স্ক্যান করতে হবে। আমাদের ফরেনসিক ল্যাবে নিয়ে যাই। আমরা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে আংটি থেকে মাইক্রোচিপের তথ্য উদ্ধার করা হল। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখলাম ফাইল খুলছে। এটা তো ইন্সপেক্টর রায় বিস্মিত হয়ে বললেন। স্ক্রিনে দেখা গেল বিশাল এক তালিকা। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নাম।
তাদের আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগাযোগ, অবৈধ লেনদেন, কালো টাকার হিসাব নিকাশ। তোমার বাবা একটা বড় মাফিয়া সিন্ডিকেটের সন্ধান পেয়েছিলেন, ইন্সপেক্টর রায় বললেন। এই তথ্য দিয়ে আমরা সবাইকে গ্রেপ্তার করতে পারব। সেই রাতে হাসপাতালে গেলাম বাবাকে দেখতে। মা ছিলেন বাবার পাশে। আমি ধীরে ধীরে বাবার হাত ধরলাম। বাবা, আমি জানি সব সত্যি, আস্তে করে বললাম। কেন তুমি আমাকে বলনি? বাবার চোখে জল এলো। আমরা ভয় পেয়েছিলাম সায়ন্তিকা। তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম গে। আমরা তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, মা বললেন, তার গলাও ভারী হয়ে উঠেছিল। কিছুদিন পর খবরের কাগজের হেডলাইন হল, বড় মাফিয়া সিন্ডিকেট ভাঙল পুলিশ, বহু নেতা ব্যবসায়ী গ্রেপ্তার। ইন্সপেক্টর রায় আমাদের বাসায় এলেন। অনিন্দ চক্রবর্তীর কাজ শেষ করতে পেরেছি আমরা। তোমার বাবা মার আত্মা শান্তি পাবে আজক। অসীমের দিকে তাকালাম। সে এখনও আমাকে সেই দৃষ্টিতে দেখছিল। কিন্তু এবার আমি বুঝতে পারলাম, এটা শুধুই ভালোবাসা। সে আমার পাশে দাঁড়িয়েছিল অনেক বছর ধরে। অসীম, আমি তোমাকে ভাইয়ের মতোই দেখি। এটা বদলাবে না কখনো, আমি তাকে বললাম। তবে আমি এখন আমার আসল পরিচয় খুঁজে পেয়েছি। আমি সায়ন্তিকা চক্রবর্তী, অনিন্দ ও সুমিতা চক্রবর্তীর মেয়ে। আমি আমার বাবার কাজ শেষ করেছি। অসীম মাথা নাড়ল। আমি বুঝতে পারছি। আমি তোমার পাশে থাকব, যেভাবেই তুমি চাও। আমি আমার আসল বাবা মায়ের ছবি হাতে নিলাম। এবার আমি তাদের সম্মান করতে চাই। তাদের জন্য একটা ফাউন্ডেশন খুলব, যারা সত্যের জন্য লড়াই করে। আজ 10 বছর পর চক্রবর্তী ট্রুথ ফাউন্ডেশন দেশের সবচেয়ে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজম সংস্থা। আমার দত্তক বাবা মা এখনও আমার সাথে আছেন। অসীম বিয়ে করেছে, তার এখন 2টি সুন্দর ছেলে মেয়ে। আমি প্রতিদিন আমার আসল বাবা মায়ের ছবির সামনে মোমবাতি জ্বালাই। তাদের ভালোবাসা, তাদের সাহস আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি জানি আমার ভেতরে তাদের রক্ত বইছে, সত্যের জন্য লড়াই করার সাহস। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটল, যা আমার জীবনকে আবার একবার উল্টপাল্ট করে দিল। একদিন সকালে অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ আমার সেক্রেটারি এসে বলল, ম্যাডাম, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান। তিনি বলছেন আপনার মামা হন। আমার মামা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার তো কোনো মামা নেই। একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক আমার অফিসে প্রবেশ করলেন। তার চোখে চশমা, মাথায় পাতলা সাদা চুল। কিন্তু তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে খুব পরিচিত মনে হল। সায়ন্তিকা, তিনি আমার দিকে এগিয়ে এলেন। তুমি তোমার মাকে খুব মিলেছ। আপনি কে? আমার মাকে চিনতেন? আমি উঠে দাঁড়ালাম। আমি অনিরুদ্ধ রায়চৌধুরী, তোমার মায়ের ভাই। তিনি ধীরে ধীরে বললেন। আমি বিদেশে থাকতাম, মাত্র 2 মাস আগে ফিরেছি ভারতে। তোমার খবর পেয়েই খুঁজে বের করেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মায়ের ভাই? কিন্তু আমি তো জানতাম না মায়ের কোনো ভাই ছিল। অনিরুদ্ধবাবু একটি পুরানো ফটো বের করলেন। তাতে তিনি আর আমার মা একসাথে দাঁড়িয়ে আছেন, দুজনেই অনেক ছোট। এই দেখো, এটা আমাদের বাল্যকালের ছবি। ফটোটি দেখে আমি নিঃসন্দেহ হলাম। কিন্তু আপনি এতদিন কোথায় ছিলেন? আমার বাবা মা যখন মারা গেলেন, আপনি কেন আমাকে খুঁজেননি? আমি তোমার বাবা মার মৃত্যুর সময় আমেরিকা ছিলাম। যখন খবর পেলাম, ততক্ষণে তুমি অন্য পরিবারে চলে গেছ। আমি খুঁজেছিলাম, কিন্তু তোমার নতুন পরিবার তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। তারপর জীবনের নানা ঝড়ঝাপটায় খোঁজাখুঁজি থেমে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু এখন কেন? এতদিন পর কেন আমাকে খুঁজে বের করলেন? আমি জানতে চাইলাম। অনিরুদ্ধবাবু গম্ভীর হয়ে গেলেন। কারণ তোমার বাবার গবেষণা এখনও অসম্পূর্ণ। যে সিন্ডিকেট ভেঙেছে সেটা শুধু বরফের পাহাড়ের ডগা। আসল বিপদ এখনও আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। কি বলতে চাইছেন আপনি? তোমার বাবা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্ধান পেয়েছিলেন। শুধু কলকাতা বা ভারত নয়, এর শিক ছড়িয়ে আছে বিদেশেও। এটা মাদক পাচার, অস্ত্র পাচার আর মানব পাচারের একটা বিশাল নেটওয়ার্ক। কিন্তু পুলিশ তো সবাইকে গ্রেপ্তার করেছে। আমি বিভ্রান্ত স্বরে বললাম। যারা গ্রেপ্তার হয়েছে তারা শুধু ছোটখাটো খেলোয়াড়। আসল মাথারা এখনও বাইরে আছে। আর তারা জানে তোমার কাছে আরও তথ্য আছে। আমার কাছে? কি তথ্য? আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সেই আংটির মাইক্রোচিপে শুধু প্রথম স্তরের তথ্যই ছিল।
তোমার বাবা দ্বিতীয় আরেকটি চিপ লুকিয়ে রেখেছিলেন, যেটা একমাত্র তুমিই খুলতে পারবে গি। অনিরুদ্ধবাবু আমাকে সব বিস্তারিত বললেন। জানা গেল, আমার বাবা আমার জন্মের সময় একটি বিশেষ চিহ্ন রেখেছিলেন, আমার পিঠের নিচের দিকে একটি ছোট্ট জন্মচিহ্ন, যেটা আসলে সেই দ্বিতীয় চিপের অবস্থান নির্দেশ করে। এই চিহ্ন আমাকে দেখাও, তিনি বললেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি আপনাকে চিনি না। আপনি সত্যিই আমার মামা কিনা তাও জানি না গি। ঠিক আছে, তিনি বললেন। তোমার সন্দেহ স্বাভাবিক। তুমি ইন্সপেক্টর রায়কে ফোন করো। তিনি আমাকে যাচাই করে নিতে পারেন গ। আমি ইন্সপেক্টর রায়কে ফোন করলাম। তিনি বললেন অনিরুদ্ধবাবুর ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে কিছু সময় লাগবে। আপাতত তুমি সাবধানে থাকো, তিনি আমাকে বললেন। সেদিন রাতে আমি অসীমকে সব বললাম। সে উদ্বিগ্ন হয়ে পড়ল। সায়ন্তিকা, তুমি খুব সাবধানে থেকো। এই অনিরুদ্ধবাবু সত্যিই তোমার মামা কিনা কে জানে গি। পরদিন সকালে ইন্সপেক্টর রায় আমার অফিসে এলেন। তার সাথে অনিরুদ্ধবাবুও ছিলেন। আমি যাচাই করে দেখেছি। ইনি সত্যিই তোমার মামা। সুমিতা চক্রবর্তীর ভাই, ইন্সপেক্টর বললেন। তোমাকে একটা জরুরি তথ্য দিতে এসেছি, অনিরুদ্ধবাবু বললেন। তোমার জন্মচিহ্নের মধ্যে লুকানো আছে একটি বিশেষ কোড। এটা খুলতে পারলে আমরা সেই গোটা নেটওয়ার্কের মাথাদের শনাক্ত করতে পারব। আমি তাদেরকে বাসায় নিয়ে এলাম। অসীমও ছিল সেখানে। অনিরুদ্ধবাবু আমার জন্মচিহ্ন দেখলেন। হ্যাঁ, এটাই সেই চিহ্ন, তিনি বললেন। আমাদের এটাকে স্ক্যান করতে হবে গি। ইন্সপেক্টর রায় একটি বিশেষ ডিভাইস দিয়ে চিহ্ন স্ক্যান করলেন। স্ক্রিনে আবার ফাইল খুলতে লাগল। ঠিক তখনই বাইরে থেকে গুলির শব্দ শোনা গেল। কাচের জানালা ভেঙে গুলি এসে ঘরের দেয়ালে লাগল। নিচে আসো। সবাই নিচে, ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন। আমরা সবাই মেঝেতে শুয়ে পড়লাম। আমি ভয়ে কাঁপছিলাম। অসীম আমার হাত ধরে রইল। তারা আমাদের খুঁজে পেয়েছে, অনিরুদ্ধবাবু চাপা স্বরে বললেন। ইন্সপেক্টর রায় তার গান বের করলেন। বাগডোর দিয়ে বেরিয়ে যাও। আমি তাদের আটকাচ্ছি গু। আমরা বাগডোর দিয়ে বাইরে বেরোলাম, আমি, অসীম আর অনিরুদ্ধবাবু। রাস্তায় নেমে দেখি একটা মোটরসাইকেল অপেক্ষা করছে। এটাতে চড়ো, অনিরুদ্ধবাবু আমাদের নির্দেশ দিলেন। আমরা মোটরসাইকেলে চড়ে বেরিয়ে পড়লাম। পেছন থেকে বাড়িতে আরও গুলির শব্দ শুনতে পেলাম। ইন্সপেক্টর রায় কি হলেন জানি না। আমরা কোথায় যাচ্ছি, আমি অনিরুদ্ধবাবুকে জিজ্ঞেস করলাম। আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে আমরা নিরাপদে থাকতে পারব। আমরা শহরের বাইরে একটা পুরানো বাড়িতে পৌঁছলাম। সেখানে একজন বয়স্ক মহিলা আমাদের অভ্যর্থনা করলেন। এরা কারা, অনি, মহিলাটি জিজ্ঞেস করলেন। সুমিতার মেয়ে আর তার বন্ধু, অনিরুদ্ধবাবু উত্তর দিলেন। সুমিতার মেয়ে, মহিলাটি আমার দিকে অবাক চোখে তাকালেন। এত বড় হয়ে গেছে। ইনি অঞ্জলি কাকিমা, আমার মায়ের বান্ধবী, অনিরুদ্ধবাবু আমাকে পরিচয় করিয়ে দিলেন। ইন্সপেক্টর রায়ের কাছ থেকে একটা ফোন এলো। আমি ঠিক আছি, তিনি বললেন। দুজন আক্রমণকারীকে আটক করেছি। তারা একটা বড় সংগঠনের লোক। তোমরা যেখানে আছো সেখানেই থাকো গো। সেই রাতে অঞ্জলি কাকিমার বাড়িতে আমি আমার মায়ের ছোটবেলার গল্প শুনলাম। অনিরুদ্ধবাবু আমাকে বললেন কিভাবে আমার মা একজন সাহসী মহিলা ছিলেন, যিনি নিজেও সাংবাদিকতা করতেন। আমার বাবার সাথে তার পরিচয় হয়েছিল একটা বিশেষ অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির সময়। তোমার মা একজন অসাধারণ মহিলা ছিলেন, অঞ্জলি কাকিমা বললেন। তার সাহস আর প্রতিভা ছিল অতুলনীয় গু। পরদিন সকালে ইন্সপেক্টর রায় এলেন। তিনি জানালেন পুলিশ সেই আক্রমণকারীদের জেরা করে জানতে পেরেছে যে একটি আন্তর্জাতিক সিন্ডিকেট আমাকে খুঁজছে। আমাদের এখন ওই দ্বিতীয় চিপের তথ্য বের করতে হবে, ইন্সপেক্টর বললেন। আমরা ল্যাপটপে জন্মচিহ্নের স্ক্যান ফাইল খুললাম। ডিভাইসটি একটি বিশেষ কোড চাইছিল। কোড কি, আমি হতাশ হয়ে জিজ্ঞেস করলাম। তোমার জন্মের তারিখ দিয়ে দেখো, অনিরুদ্ধবাবু পরামর্শ দিলেন। আমি আমার জন্ম তারিখ লিখলাম। ফাইল খুলল না। তোমার মায়ের নাম লিখে দেখো, অঞ্জলি কাকিমা বললেন। সুমিতা চক্রবর্তী গো আবারও ব্যর্থ। তোমার জন্মের সময় কোনো স্পেশাল নাম ছিল কি? তোমার ডাক নাম বা এরকম কিছু, ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। অঞ্জলি কাকিমা হঠাৎ বললেন, তোমার মা তোমাকে চাঁদনী বলে ডাকতেন। তুমি যখন জন্মালে সেদিন পূর্ণিমা ছিল। চাঁদের আলো তোমার মুখ দেখে তোমার মা এই নাম দিয়েছিলেন গু। আমি কিবোর্ডে লিখলাম, চাঁদনী গু। ফাইল খুলে গেল।
স্ক্রিনে দেখা গেল আরও বিস্তারিত তথ্য। এবার কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক অপরাধী সংগঠনের তথ্য, তাদের নেতাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, গোপন লেনদেনের বিবরণ। এটা অবিশ্বাস্য, ইন্সপেক্টর রায় বললেন। এই তথ্য দিয়ে আমরা সারা বিশ্বে এই সিন্ডিকেটকে ধ্বংস করতে পারব। ইন্সপেক্টর রায় তৎক্ষণাৎ সিবিআই হেডকোয়ার্টারে ফোন করলেন। আমরা সবাই সিবিআই অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। যখন আমরা গাড়িতে উঠছিলাম, হঠাৎ অনিরুদ্ধবাবু অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। তার হাতে একটা গান দেখা গেল। সবাই চুপ করে গাড়িতে ওঠো, তিনি হুকুমের স্বরে বললেন। কি হচ্ছে এটা? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। তোমার মামা, অঞ্জলি কাকিমা চিৎকার করে উঠলেন। তুমি কি পাগল হয়ে গেছ? আমি কারো মামা নই, তিনি হাসলেন। আমি রাজা মেনন, ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের প্রধান গু। আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু পুলিশ তো তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছে গি। ইন্সপেক্টর রায় বিস্মিত হয়ে বললেন। পুলিশের ভেতরেও আমার লোক আছে ইন্সপেক্টর। যে ব্যাকগ্রাউন্ড চেক করার কথা ছিল সেটা কখনো হয়নি গি। তাহলে আমার মামা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তোমার কোনো মামা নেই সায়ন্তিকা। তোমার মা ছিলেন একমাত্র সন্তান। আমি তোমার বাবার গবেষণা সম্পর্কে জানতাম, তাই এই নাটক সাজিয়েছিলাম তোমার কাছ থেকে তথ্য বের করার জন্য গু। আমরা সবাই অসহায়ভাবে গাড়িতে উঠলাম। রাজা মেনন ড্রাইভিং সিটে বসলেন। তোমরা ভাবছ আমি তোমাদের মেরে ফেলব, তিনি বললেন। কিন্তু এখনও নয়। আমার প্ল্যান আছে গু। আমরা শহরের বাইরে যাচ্ছিলাম। আমি অসীমের দিকে তাকালাম। সে আমাকে ইশারা করল যেন কিছু একটা করতে যাচ্ছে। হঠাৎ এক মোড়ে অসীম রাজা মেন্নের হাত ধরে ফেলল। একটা ঝটকায় গানটা ছিটকে পড়ল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেল। আমরা সবাই গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ইন্সপেক্টর রায় রাজা মেননকে ধরে ফেললেন। কিন্তু মেনন ছিলেন অসাধারণ শক্তিশালী। তিনি ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে সরিয়ে গাছের দিকে দৌড়ে পালাতে লাগলেন। অসীম তার পিছু নিল। আমি আর অঞ্জলি কাকিমা ইন্সপেক্টরকে সাহায্য করলাম। ফোন করো ব্যাকআপের জন্য, ইন্সপেক্টর আমাকে বললেন। আমি পুলিশে ফোন করলাম। এর মধ্যে অসীম আর রাজা মেনন জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। অসীম, আমি চিৎকার করে ডাকলাম। কোনো উত্তর এলো না। 15 মিনিট পর পুলিশ এসে পৌঁছল। তারা জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করল। আমি উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলাম। আধা ঘণ্টা পর এক পুলিশ অফিসার ফিরে এলেন। আমরা রাজা মেননকে ধরেছি। তিনি আহত হয়েছেন, তবে বেঁচে আছেন গু। আর অসীম? অসীম কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার চুপ করে রইলেন। আমার বুক ধড়াস করে উঠল। আপনি কি বলতে চাইছেন? অসীম কোথায়? আমরা তাকে খুঁজে পেয়েছি একটা গাছের নিচে। তিনি গুরুতর আহত গু। আমি অসীমকে দেখতে চাইলাম। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। তার মাথা ও বুকে রক্ত। অসীম, আমি তার কাছে ছুটে গেলাম। অসীম চোখ খুলল। সায়ন্তিকা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কেন এমন করলে অসীম? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে গি। তার চোখ বন্ধ হয়ে গেল। ওকে হাসপাতালে নিতে হবে এখনই, আমি চিৎকার করে উঠলাম। অ্যাম্বুলেন্স রওনা দিল। আমিও সাথে গেলাম। হাসপাতালে পৌঁছে অসীমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম। ইন্সপেক্টর রায় ও অঞ্জলি কাকিমাও এলেন। জানা গেল, রাজা মেননের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে পুরো সিন্ডিকেটের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে। তোমার বাবা মায়ের আত্মাও শান্তি পাবে আজ, ইন্সপেক্টর রায় বললেন। 5 ঘণ্টা পর ডাক্তার বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে। রোগী এখন বিপদমুক্ত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরদিন অসীমের সাথে